রাত ৯টায় অফিস থেকে ফিরে সোফায় বসে আছেন। মোবাইলটা হাতে নিয়ে একটু স্ক্রল করতেই দেখলেন আপনার এক বন্ধু স্মাইল দিয়ে নতুন ফ্ল্যাটের চাবি হাতে ছবি পোস্ট করেছে। নিচে ক্যাপশন, ফাইনালি আওয়ার ড্রিম হোম। কৌতূহলে আপনিও একটা প্রপার্টি অ্যাপে ঢুকে দেখলেন আপনার শহরে মোটামুটি একটা 2 BHK ফ্ল্যাটের দাম 30 থেকে 35 লাখের নিচে নামছেই না। এবার হিসাব করে দেখলেন আপনার যে বর্তমান স্যালারি তাতে যদি আপনি 1 টাকাও অপ্রয়োজনীয় খরচ না করেন তবেও এই ফ্ল্যাটের টাকা জমাতেই আপনার প্রায় 8-10 বছর লেগে যাবে। আর ততদিনে সেই ফ্ল্যাটের দাম আরও বেড়ে যাবে। ঠিক তখনই ফোনে ভেসে উঠলো একটা নোটিফিকেশন, 50% অফ অন বিরিয়ানি, অর্ডার নাও। আপনি ভাবলেন, দূর বাবা, ফ্ল্যাট বা নিজের বাড়ি তো আর এই জন্মে হবে না, অন্তত বিরিয়ানিটা খেয়েই শান্তি পাই। এই চিন্তাটাই আপনার সবচেয়ে বড় আর্থিক শত্রু। এই যে একটা গিভ আপ মোড বা হাল ছেড়ে দেওয়ার মানসিকতা, একেই বলে ফিনান্সিয়াল নিহিলিজম, বাংলায় যাকে বলে আর্থিক নৈরাশ্য। আজকের জেনজি আর তরুণ মধ্যবিত্তের একটা বড় অংশের মনে হচ্ছে প্রচলিত নিয়ম মেনে, অর্থাৎ চাকরি করে বা টাকা জমিয়ে আর কোনো লাভ নেই। কারণ বাড়ি কেনা, গাড়ি কেনা বা আরামে অবসর নেওয়ার স্বপ্নগুলো এতটাই অবাস্তব আর নাগালের বাইরে বলে মনে হয় যে ভবিষ্যতের কথা ভাবাটাই অর্থহীন লাগে। এর ফলস্বরূপ ভবিষ্যতের কথা না ভেবে বর্তমানেই সব খরচ করেই ফেলতে ইচ্ছা করে। ভারতের অনেক অর্থনীতিবিদ এটাকেই জেনজি এর ফিনান্সিয়াল নিহিলিজম বলে ব্যাখ্যা করেছেন। আরবিআই এর রেসিডেন্ট অ্যাসেট প্রাইস মনিটরিং সার্ভে বলছে গত কয়েক বছরে বেশিরভাগ শহরে বাড়ির দাম মানুষের আয়ের তুলনায় অনেক দ্রুত গতিতে বৃদ্ধি পেয়েছে। কলকাতায় আপনার আয়ের তুলনায় বাড়ির দাম এতটাই বেড়ে গেছে যে সাধারণ মধ্যবিত্তের নাবিশ্বাস উঠছে। আবার কিছু গবেষণা দেখাচ্ছে গত দশকের তুলনায় বেতনের গড় বৃদ্ধি প্রপার্টির দামের বৃদ্ধির কাছাকাছিও নেই। যেখানে প্রপার্টির দাম অনেক জায়গায় প্রায় দ্বিগুণ হয়ে গেছে, সেখানে বেতন বেড়েছে তুলনামূলক খুবই সামান্য। বর্তমানের ইয়ং জেনারেশন সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট দেখে নিজেকে ফেলিওর ভাবে। ইনস্টাগ্রামে রিল দেখছে কেউ 24-25 বছরে 1 কোটি টাকা কামাচ্ছে, কেউ মার্সিডিজ কিনছে, কেউ আবার দুবাইয়ে গিয়ে রিল বানাচ্ছে। অন্যদিকে নিজের ব্যাংকে মাসের শেষে মিনিমাম ব্যালেন্সটুকু মেনটেন হয় না, আর এই ভেবেই হতাশায় ভুগছে। কিন্তু সত্যিটা শুনুন, ট্রান্স ইউনিয়ন সিভিলের একটি রিপোর্ট বলছে ইদানিংকালে ছোট ছোট পার্সোনাল লোন এবং ক্রেডিট কার্ডের ঋণের পরিমাণ অস্বাভাবিক বেড়েছে। ওই যে উজ্জ্বল লাইফস্টাইল দেখছেন সোশ্যাল মিডিয়াতে, তার অনেকটাই লোনের টাকায় কেনা। আমাদের বাবা মায়েরা 30 বছর বয়সে বাড়ি কিনেছিল কারণ বাড়ি তখন সস্তা ছিল। আজ সেটারই ক্রয় মূল্য আকাশ ছোঁয়া। তাই নিজেকে হামেশা দোষ দেবেন না। আচ্ছা, আপনিও কি সেই মানুষ যে রেস্টুরেন্টে গিয়ে বিলে 5 টাকা বেশি দেখলে সার্ভিসের গোষ্ঠী উদ্ধার করেন, কিন্তু মাসের শেষে ব্যাংক ব্যালেন্স দেখে বুঝতেই পারেন না 5-10 হাজার টাকা কোথায় উড়ে যাচ্ছে? যদি মধ্যবিত্ত জীবনের এই গোয়ঙ্গচ্ছ ভাবটা কাটাতে চান এবং একটু বুদ্ধিমত্তার সাথে ফিনান্সিয়াল প্ল্যানিং শিখতে চান, তবে নিচের সাবস্ক্রাইব বাটনটা টিপে আমাদের পরিবারের সদস্য হন আর ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন। এখন মাথায় ভাবনা আসতেই পারে যে তাহলে কি আমরা চিরকালই ভাড়া বাড়িতে থেকে যাব, নাকি এমন কোনো রাস্তা আছে যাতে এই মহার্ঘ বাজারেও আমরা আর্থিকভাবে স্বাধীন হতে পারি? এর উত্তর লুকিয়ে আছে একটা সামান্য অঙ্কের মধ্যে, যা আমাদের স্কুল কলেজে শেখানো হয়নি। মর্গান হাসেল তার বিখ্যাত বই সাইকোলজি অফ মানিতে বলেছেন, অল্প টাকা হলো নিয়মিত ডিসিপ্লিন ইনভেস্টমেন্ট আর লং টার্ম কম্পাউন্ডিংই হলো আসল গেম চেঞ্জার। আপনার 1000 টাকার এসআইপি আপনাকে বড়লোক কোনোদিনই করবে না ঠিকই, কিন্তু এটা আপনার মধ্যে একটা ডিসিপ্লিন বা শৃঙ্খলা তৈরি করবে। ধরুন আপনি 25 বছর বয়স থেকে মাসে 5,000 টাকা করে জমাচ্ছেন একটি ইন্ডেক্স ফান্ডে, যা মোটামুটি 12% রিটার্ন দেয়। যখন আপনার বয়স 55 হবে, আপনার কাছে থাকবে প্রায় 1,75,00,000 টাকা। কিন্তু আপনি যদি 10 বছর দেরি করেন, মানে 35 বছর থেকে শুরু করেন, আপনার হাতে আসবে মাত্র 50 লক্ষ টাকা। এই 10 বছরের আলস্য আপনার পকেট থেকে 1,25,00,000 টাকা ছিনিয়ে নেবে। এখন কিছু ছোট ছোট প্র্যাকটিক্যাল স্টেপ বলি, যেগুলো ফলো করলে এই ফিনান্সিয়াল নৈরাশ্যের গর্ত থেকে ধীরে ধীরে বেরিয়ে আসা সম্ভব। নাম্বার 1, 30% গিল্ট ফ্রি খরচ। বিরিয়ানি খাওয়া বন্ধ করবেন না। আপনার আয়ের 30% নিজের শখের জন্য খরচ করুন, যেমন সিনেমা দেখা, ছোট ট্রিপ বা উইকেন্ড আউটিং, যাই হোক। যদি আনন্দই না করেন তবে জমানোর ইচ্ছাটাই তো মরে যাবে। সেকেন্ড, লোনের খাঁচায় আটকা থাকবেন না। 24-25 বছর বয়সে শখের বাইক বা আইফোনের জন্য ইএমআই এর চক্করে পড়বেন না। লোন শুধু পড়াশোনা বা খুব প্রয়োজনে বাড়ির জন্য রাখুন। থার্ড, নিজেকে সময় দিন। প্রত্যেকের যাত্রা আলাদা আলাদা, তাই সোশ্যাল মিডিয়া দেখে নিজের ব্লাড প্রেশার বাড়াবেন না। নিজের টাইম লাইন, নিজের ইনকাম, নিজের রিস্ক প্রোফাইল, এগুলোর উপর ভিত্তি করে সঠিক প্ল্যান তৈরি করুন। মনে রাখবেন, আমাদের পূর্বপুরুষরা বাঁচতেন সঞ্চয় করে, কিন্তু আমাদের বাঁচতে হবে বিনিয়োগ করে।
জীবনের ওপর থেকে বিশ্বাস হারাবেন না। টাকা আপনার দাস হওয়া উচিত, আপনি টাকার দাস হবেন না। আর অল্প স্যালারি নিয়েও কিভাবে প্ল্যান করে ইনভেস্টমেন্ট করা যায় আর কিভাবে একেবারে শুরু থেকে একটা সিম্পল ফিনান্সিয়াল রোডম্যাপ বানানো যায় তা জানার জন্য এই ভিডিওটা দেখতে পারেন।